বন্ধুরা চলে এসছে আবারও একটা কোরিয়ান ড্রামা নিয়ে। ড্রামাটায় যেমন আছে কমেডি তেমন আছে প্রতিটা মোড়ে একটা একটা করে টুইস্ট। এক কথায় বলতে গেলে একটা অসাধারণ ড্রামা। তো বেশি দেরি না করে চলো গল্পটা শুরু করা যাক। গল্পটা শুরু হয় গস ইলেকট্রনিক্স নামের একটা কোম্পানি নিয়ে। সেখানকার একজন এমপ্লয়ার সুনসিক বেশ ফুরফুরে মেজাজের, হাসি খুশি স্বভাবের সুনসিক সবসময় সবাইকে মাতিয়ে রাখে। সে অনেকদিন ধরে এই কোম্পানির মার্কেটিং টিম 3-এর জন্য কাজ করছে। এই টিমটার লিডার হলেন ম্যানেজার জাংবাং। টিমের বাকি সদস্যরা হলো সুনসিক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ওয়াও হলো সেলস এক্সপার্ট, মুনু তো প্রচণ্ড পরিশ্রমিক কর্মী, ইউঙ্গি হলো দরদাম করতে খুব এক্সপার্ট, আর কুঙ্গি যার ধ্যান আর জ্ঞান শুধু খাবার দিকে পড়ে থাকে। সে খাবার দেখলে নিজেকে থামিয়ে রাখতে পারে না। এবার আসে একজন ভয়ঙ্কর ক্যারেক্টার নোরে। ইনি হলেন সবচেয়ে কড়া মেজাজের সদস্য। গল্পের মূল ঝামেলাটা হলো নোরা আর সুনসিককে নিয়ে। এরা একে অপরকে দু চোখে দেখতে পারে না, একদম সাপে নেউলের সম্পর্ক। কারণ সুনসিকের খামখেয়ালি কাজকর্ম টিমকে প্রায় সমস্যায় ফেলে দেয়। এবার তো সে যা কাণ্ড ঘটিয়েছে সেটা তো সীমা ছাড়া। সে ভুল করে ইউটিউবে এমন একটা ভিডিও আপলোড দেয় যেখানে সরাসরি কোম্পানির চেয়ারম্যানকে ধুয়ে দেওয়া হয়েছে। ভিডিওতে সে দাবি করে যে চেয়ারম্যানের বংশধররা আসলে জাপানিজ, আর এটা কোরিয়ানদের কাছে খুবই একটা সেন্সিটিভ ব্যাপার। শুধু তাই না, সে চেয়ারম্যানের নামে বিশাল অঙ্কের টাকা পয়সা স্ক্যান্ডালের একটা অভিযোগও দিয়ে দেয়। আর কপাল খারাপ হলে যা হয় বন্ধুরা, ভিডিওটা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় আর পুরো সাউথ কোরিয়ায় একদম হুলুস ফুলুস পড়ে যায়। এই বিপদে কোম্পানির ওপর মহল থেকে অডিট টিম পাঠানো হয় মার্কেটিং টিমের ওপরে তদন্ত করার জন্য। খবর পেয়ে টিমের সবাই একটা জরুরি মিটিংয়ে বসে। সবাই মিলে সব দোষ সুনসিকের ঘাড়ে চাপিয়ে দেওয়ার পরিকল্পনা করছিল। নোরা তো রাগে ফুঁসছিল, যেন মনে হচ্ছিল সে সুনসিককে নুন তেল ছাড়াই খেয়ে ফেলবে। মিটিং চলাকালীন হঠাৎ অডিট টিম রুমের ভিতরে ঢুকে আসায় তারা ইঁদুরের মতো টেবিলের নিচে গিয়ে লুকিয়ে পড়ে। অডিট টিম চলে যাওয়ার পরে তারা সিদ্ধান্ত নেয় যে সবাই মিলে মিথ্যা বলবে যে ভিডিওটা ভুল করে শেয়ার হয়ে গিয়েছিল। কিন্তু আমাদের ভদ্র ছেলে সুনসিক এই মিথ্যাটা বলতে রাজি হলো না। সে ছিল সাদুরমার হিয়ে। অযথা তাকে আর ঝামেলা পাকাতে না দিয়ে নোরা আর বাকিরা মিলে তাকে হাত পা বেঁধে একদম একটা গুদাম ঘরের ভিতরে ফেলে রেখে আসে। এরপর তারা অডিট টিমের মুখোমুখি হয়। ইউঙ্গি প্রথম ইন্টারভিউ দিতে গিয়ে এমন ভান ধরলো যেন কিছুই সে জানে না, আর তাদের বানানো গল্পটাই চালিয়ে দিল। কিন্তু অডিট টিম বারবার সুনসিককে খোঁজ করতে থাকে, যদিও তারা এখনো আসল সত্যিটা বের করতে পারেনি। ওদিকে সুনসিক ক্লান্ত সাপের মতো গুদম ঘরে পড়ে আছে। গুদমে বন্দি সুনসিক বাঁচার জন্য মরিয়া হয়ে লাইটটা অন অফ করতে শুরু করে যাতে লোকের নজর কাটতে পারে। কিন্তু তাদের টিম তো একদম নাচড় বান্দা। তারা অডিট টিমের নজর ঘোরাতে ঝটপট তাদেরকে খাইয়ে দিয়ে অন্য জায়গায় নিয়ে চলে গেল। ওদিকে আমরা দেখি গুদামে সুনসিক সেই পুরনো সব দিনের কথা ভাবছিল, কিভাবে সে এই চাকরিতে জয়েন্ট হয়েছিল আর কেনই বা নোরার সাথে তারা তো সাপে নেউলের সম্পর্ক। এক পর্যায়ে সে তো দড়ি খুলে পালানোরও চেষ্টা করে। সে যখন জ্ঞান ফিরে পায় তখন তার ক্রাশ হিয়ংকে মেসেজ পাঠাতে গিয়ে উল্টো ভুল বোঝাবুঝির শিকার হয়। আর এটাই স্বাভাবিক বন্ধুরা, কেউ যদি কোনো মেয়েকে একা অন্ধকার গুদামের ভিতরে ডাকে তাহলে তো ভুল বুঝবেই। কিন্তু টিমের কপাল খারাপ হলে যা হয়, বাধা অবস্থায় সে সোজা গিয়ে পড়লো অডিট টিমের সামনে। সবাই তার ওই অবস্থা দেখে তো একদম সেখানে হিয়ংকে অন্য একটা ছেলের সাথে হাঁটতে দেখে সুনসিকের বুকটা যেন ফেটে যাচ্ছিল। অডিট টিমের সামনে তাদের সব পরিকল্পনা ভেস্তে গিয়েছে। রাগে ফেটে পড়ে সুনসিক তাকে কথা বলার জন্য ছাদে ডাকলো। সে ধমকি দিয়ে বলল যে আজ যদি টিমটা ভেঙে যায় তবে তোর খবর আছে। তার কাছ থেকে বকুনি খাওয়ার পরে ছাদ থেকে নামার সময় দেখা যায় ছাদের দরজাটা আটকে গিয়েছে। ধস্তাধস্তির এক পর্যায়ে সুনসিকের হাতটা নোরার নাকে লেগে যায় আর একটা রক্তাক্ত অবস্থা তৈরি হয়। ব্যাস, নোরা তো এবার পুরো মেজাজ হারিয়ে ফেললো। সে তাকে তাড়া করে পুরো ছাদটা ঘুরিয়ে বেড়ালো। সেই রাতে মাথা ঠান্ডা করতে নোরা তার নতুন অ্যাপার্টমেন্টে ইয়ুঙ্গি আর কুঙ্গিকে নিয়ে প্রচণ্ড মদ গিলছিল। তারা মাতলামো করে প্রতিবেশীদের ঘুম তো একদম মাথায় তুলছিল, কারোর কথাই যেন তাদের কানে যাচ্ছে না। পরের দিন সকালে নোরা খুব ফুরফুরে মেজাজেই ঘুম থেকে উঠলো, কিন্তু মেজাজটা খচে গেল সুনসিকের ঘ্যান করা SMS দেখে। শুধু এটাই না, কপাল খারাপ থাকলে বন্ধুরা অনেক কিছুই হয়। নোরা দেখলো তার পাশের ফ্ল্যাটের প্রতিবেশীটা আর কেউ নয়, স্বয়ং আমাদের আপদ সুনসিক। অন্যদিকে আমরা দেখি গল্পে এন্ট্রি নিল হ্যান্ডসাম গুড লুকিং একটা ছেলে, নাম বেক মাতান। পাওয়ার গ্রুপ কোম্পানির একমাত্র উত্তরাধিকারী আর কোটিপতির ছেলে। আসলে গস ইলেকট্রনিক্সের কম্পিটিশনে একমাত্র পাওয়ার গ্রুপই আছে। সে নিজের যোগ্যতায় আর টাকা কামানোর শখে গস ইলেকট্রনিক্সে জয়েন করতে চাই। তার বাবা প্রথমে রাজি না হলেও মায়ের জোরাজুরিতে সে শেষ পর্যন্ত রাজি হয়ে যায় আর নিজের কানেকশন খাটিয়ে তাকে সেই চাকরিটা পাইয়েও দেয়। মাতান তো আবার জেসে ছেলে না, সে অফিসের প্রথম দিন জয়েন করতে হলো নিজের প্রাইভেট প্লেন নিয়ে। সেই দিন অফিসে এসে কুঙ্গি তার বন্ধুদের সঙ্গে গল্প করছিল যে কাল রাতে যখন সে মাতাল অবস্থায় তার ঘর থেকে বেরিয়েছিল, সে এক রাজপুত্রের মতো সুন্দর একটা ছেলেকে কিস করতে গিয়েও করতে পারিনি। ঠিক সেই সময় নতুন এমপ্লয়ার হিসেবে মার্কেটিং টিম 3-এ ঢুকলো আমাদের কোটিপতি ছেলে মাতাং। কুঙ্গি তো একদম আকাশ থেকে পড়লো। সে দেখেই বুঝে গেল যে গতরাতে সেই হ্যান্ডসাম ছেলেটা আসলে এনেই ছিল। লজ্জায় কুঙ্গির অবস্থা একদম কেরাসিন। পরের দিন সন্ধ্যায় সবাই মিলে একটা সেলিব্রেশনে মাতলো। মাতানের জয়নিং উপলক্ষে সবাই মিলে এক জায়গায় ড্রিঙ্কস করতে বসলো। লজ্জায় মুখ লুকানোর জন্য কুঙ্গি মাস্ক পরে থাকলেও মাতান তাকে বুঝিয়ে সুঝিয়ে মাস্কটা খোলায় আর একটা কোনায় নিয়ে গিয়ে তার সাথে পার্সোনালভাবে কথা বলে। মাতান যখন তাকে চিঠি ধরিয়ে দেয়, কুঙ্গি তো খুশিতে আত্মহারা, ভেবেছিল নির্ঘাত একটা প্রেমপত্র। ওদিকে দেখা যায় যে সুনসিক এই সুযোগে নোরাকে খোঁচা মারছে। তোমার মতো খিটপিট মেজাজের মেয়ের কপালে না কোনোদিনও প্রেম জুটবে না, বুঝলে, তুমি সিঙ্গেলে থেকে যাবা। এটা শুনে তো নোরা একদম রাগে গজগজ করতে করতে পাটি ছেড়ে চলে গেল। এদিকে দেখি বাড়ি ফেরার পথে কুঙ্গি মাতানের দেওয়া সেই প্রেমপত্রটা পড়তে গিয়ে একদম আকাশ থেকে পড়লো।
ওটা কোনো প্রেমপত্র ছিল না, বরং গত রাতে নেশার ঘরে মাতানকে কিস করতে গিয়ে সে যা তুলকালাম ঘটিয়েছিল তার জন্য একটা ক্ষতিপূরণ পত্র ছিল। কুঙ্গির মনে পড়লো সে নেশার ঘরে ওই দোকানে গিয়ে খাবার না পেয়ে একদম লঙ্কা কাণ্ড বাদিয়ে দিয়েছিল। এখন যদি সে জেলে না যেতে চায় তাহলে মাতানকে তাকে 8 লক্ষ ইয়ন দিতে হবে। দেখা যাচ্ছে বেচারি আমাদের কুঙ্গির প্রেম হওয়ার আগেই তো যেন জেলে যাওয়ার দশা। অন্যদিকে খরচ কমাতে সুনসিক তার ফ্ল্যাটে আজিজ নামের একটা ভারতীয় রুমমেটকে জোগাড় করলো। আজিজ তার সঙ্গে থাকার জন্য রাজি হলো ঠিকই, তবে একটা শর্ত দিল, আশেপাশে কোনো ঝামেলা পাকানোর মতো প্রতিবেশী তার চলবে না। এরপরে সুনসিক যখন তার ক্রাশ হিয়ং এর সাথে ডিনারে যাওয়ার জন্য বের হচ্ছিল তখন সে আজিজকে তার প্রতিবেশী নোরার সম্পর্কে সাবধান করে দিয়ে গেল। উদাহরণে বলল যে পাশের ফ্ল্যাটের মেয়েটা কিন্তু খুব কড়া মেজাজের, কুৎসিত আর একটা আস্ত পাগল, সাবধানে থেকো। কিন্তু কপাল খারাপ, নোরা পেছনে দাঁড়িয়ে সবটা একদম শুনে ফেলেছিল। জান বাঁচাতে সুনসিক সাথে সাথেই মাপ চাইতে শুরু করলো। ঠিক তখনই একটা মাকড়সা দেখে ভয়ে নোরা গিয়ে সুনসিককে জড়িয়ে ধরলো আর দুজনেই ফ্লোরে পড়ে গিয়ে একদম পুরো লটর পটর। ঠিক সেই মুহূর্তেই হিয়ন সেখানে এসে হাজির হয়। ব্যাস আর কি, কপালে না থাকলে ঘি, তারপর এটা তো জানেন হবে। রোমান্টিক ডিনারের তো 12টা বেজে গেল। পরের দিন অফিসে দুজনের এই নিয়ে সে কি ঝগড়া। সুনসিক তাকে অভিযোগ করলো যে নোরার জন্যই তার প্রেমটা ভেস্তে গিয়েছে। সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে আর ভয় পেয়ে তার কি অবস্থা হয়েছে সেটা দেখাতে সে জামার কলারটা সরালো। ঠিক তখনই আবার হিয়ং সেখানে এসে ঢুকলো। মানে বন্ধুরা, ভুল বুঝে এদের পিছন ছাড়ছে না। পরিস্থিতিটা দেখে সে মনে করলো যে নোরা হয়তো তার সামনে কাপড় চোপড় খুলছে। হিয়ং এর চোখে এবার সুনসিক তো পুরোপুরি ভিলেন হয়ে গেল। এদিকে মাতান ঠিক করলো যে সে বাপের টাকা পয়সা ছেড়ে সাধারণ মানুষের মতো বাসে অফিসে যাবে। কিন্তু কোটিপতির ছেলে বলে কথা, সে গিয়ে এমন একটা ভিআইপি বাসে উঠলো যেখানে সে ছাড়া আর অন্য কোনো প্যাসেঞ্জারই নেই। বাসের ভিতরে বসে সে দেখলো যে কুঙ্গি একা একা হেঁটে যাচ্ছে। সে তখন মাতানের সেই 8 লক্ষ ইয়ন শোধ করার জন্য একটা আজব বুদ্ধি বের করলো। সে রাস্তায় রাস্তায় পপকর্ন বিক্রি করছে। কিন্তু আমাদের কুঙ্গির কপাল খারাপ বন্ধুরা, তার সব পপকর্নগুলো মাটিতে পড়ে গড়াগড়ি, আর তাতে এসে পায়রারা পার্টি করছে। কুঙ্গি রেগে গিয়ে তার জুডো কারাটা স্টাইলে পায়রাদের এমনভাবে তাড়ালো যেটা দূর থেকে দেখে আমাদের মাতান তো পুরো ফ্ল্যাট। অফিসে গিয়ে দেখা যায় কুঙ্গি মাতানকে পটিয়ে পাঠিয়ে প্রেমপত্র হিসেবে একটা জরিমানার চিঠি ধরিয়ে দেয়। সে আপাতত 55,000 ইয়ন জমা দিয়ে বলল যে বাকিটা সে কিস্তিতে শোধ করবে। ঠিক সেই সময় ওয়াও সেখানে ঢুকে পড়ায় একটা অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়। এদিকে আমরা দেখি সুনসিক আর নোরার ঝগড়া মিটে গিয়ে এক বিচিত্র বন্ধুত্ব শুরু হলো। সে তাকে একটা গোপন নথি দেখালো। সেখানে দেখা যাচ্ছিল যে হিয়ং তাকে 10 বারেরও বেশি রিজেক্ট করেছে। মানে কি ধরনের ছেলে বন্ধুরা, যে কবার রিজেক্ট করেছে সেটাও লিখে রেখেছে। নিজের ছাকা খাওয়ার করুণ ইতিহাস শুনিয়ে সে তার কাছে সাহায্য চাই। এখানে গল্পে একটা মোড় আসে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সান্নাম চুপি চুপি ভেন্ডিং মেশিন থেকে টাকা চুরি করছিল। আসলে এটা তার সাইড বিজনেস, এটা অফিসে কেউ জানতো না। হঠাৎ মাতানকে সেখানে আসতে দেখে সে তো ভয়ে লুকিয়ে পড়ে। মাতান মেশিন থেকে ড্রিঙ্কস বের করতে পারছে না দেখে সান্নাম ভাবলো যে সে হয়তো খুব গরিব পরিবার থেকে এসছে। ঠিক তখনই মাতান আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল যে বাবা মা তোমরা শান্তিতে থাকো, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। এটা শুনে সান্নাম আর বাকিরা নিশ্চিত হয়ে গেল যে মাতান হয়তো অনাথ। এবার তারা সবাই মিলে মাতানের জন্য খুব মায়া অনুভব করতে লাগলো। কিন্তু আসল টুইস্ট হলো যে মাতান মারা যাওয়া মা বাবার উদ্দেশ্যে কথা বলছিল না, সে কথা বলছিল তার বাবার পাঠানো একটা ড্রোনের সাথে, যেটা তার উপরে সবসময় নজর রাখছিল। ড্রোনটা দেখে মাতান খুব বিরক্ত ছিল। সে সেটাকে নামানোর জন্য কুঙ্গির সাহায্য চেয়ে তাকে ফোন করে। কুঙ্গি এসে এক ঝটকায় ড্রোনটাকে ধরে ফেলে। এটা দেখে মাতান তো বেশ খুশি হয়ে তাকে একটা অফার দেয়। সে বলে অফিসের সব কাজে তাকে সাহায্য করলে সে তার ওই 8 লক্ষ ইয়নের জরিমানাটা মাফ করে দেবে। অন্যদিকে আমরা দেখি নোরে হিয়ং এর সাথে বসে ড্রিঙ্কস করছিল। তখন সে সুনসিকের হয়ে তার কাছে সাফাই গাইছিল যাতে তার সাথে সেটিং করিয়ে দিতে পারে। কিন্তু হিয়ং তো হেসেই উড়িয়ে দিল। সে পরিষ্কার জানালো যে সুনসিক তার টাইপের না, কারণ তার অলরেডি একজন বয়ফ্রেন্ড আছে। নোরে এই খবরটা যখন সুনসিককে দিতে গেল, গাদাটা তো কিছু বুঝতেই পারছিল না। সে ভাবছিল নোরে হয়তো তার সাথে মজাক করছে। সে উল্টে থেকে বলল যে তুমি বিশ্বাস রাখো, একদিন হিয়ং আমার প্রেমে হাবুডুবু খাবেই। মানে বন্ধুরা, একতরফা প্রেম তো যা খুশি বলতেই পারে। সে তার এই প্রেম করার চেষ্টাটা চালিয়েই গেল। সেই রাতে সুনসিক বিশাল একটা টেডি বিয়ারের কস্টিউম পরে পার্কে হিয়ং এর জন্য অপেক্ষা করছিল। হাতে তার ফুলের তোড়া আর আংটি। হিয়ং আসতেই সে খুব রোমান্টিক ভঙ্গিতে শুভেচ্ছা জানায়। কিন্তু যেই না আংটিটা বের করতে যাবে ঠিক তখনই হিয়ং এর বয়ফ্রেন্ড সেখানে এসে হাজির হয়। ঘাবড়িয়ে গিয়ে সুনসিকের হাত থেকে তো আংটিটা পড়ে যায়। ওর বয়ফ্রেন্ড যখন জিজ্ঞাসা করে এটা কে, তখন হিয়ং বুঝতে পারছিল না। নিশ্চিত হওয়ার জন্য সে সুনসিককে ফোন করলো। টেডি বিয়ারের ভিতর থেকে ফোন বেজে উঠলে সুনসিক ভয়ে ওখান থেকে চম্পট দিল। চলে যাওয়ার পরে হিয়ং তার ফেলে যাওয়া আংটির বাক্সটা দেখতে পাই। সেখানে তাদের নামের অক্ষর খোদন করানো দুটো আংটি রাখা ছিল। বেচারা সুনসিক তো ভাঙা মন নিয়ে বাড়ি ফিরে আসলো। অন্যদিকে মাতান বাড়ি ফিরে দেখলো যে তার বাবার বাড়ি থেকে ডজন ডজন বাক্স এসছে, সব তাতে মালপত্র ভরা। সে মালগুলো সেট করতে সাহায্য করার জন্য কুঙ্গিকে ফোন করে ডাকলো। গোছগাছ শেষে তারা ডিনারে বসলো। খাবার সময় কুঙ্গির মুখে খাবার লেগেছিল। মাতান তো টিস্যু পেপার দিয়ে সেটা এমনভাবে পরিষ্কার করছিল যেন মনে হচ্ছে ব্রেন সার্জারি করছে। ঠিক সেই মুহূর্তেই মাতানের মা আর তার অ্যাসিস্ট্যান্ট ঘরে ঢুকে পড়ে। তারা ভাবছিল নির্ঘাত রোম্যান্টিক কিছু চলছে। পরিস্থিতি সামলাতে কুঙ্গি নিজেকে অফিসের কলিগ হিসেবে পরিচয় দিল। কিন্তু মাতানের মা ভুল বুঝিয়ে হুট করে তার মুখে এক গ্লাস পানি ছুড়ে দিতে গেল, একদম পুরো স্টার জলসার বাংলা সিরিয়ালের শাশুড়িদের মতো। কিন্তু তাকে প্রোটেক্ট করতে গিয়ে সেটা গিয়ে লাগলো মাতানের মুখে। ভুল বুঝাবুঝি মিটে যাওয়ার পরে মাতানের মা তার কাছে ক্ষমা চাই আর তার ছেলেকে মাল গোছাতে সাহায্য করার জন্য তাকে কিছু টাকা দেয়। কিন্তু শয়তান মাতান সেই টাকাটা কুঙ্গির হাত থেকে কেড়ে নিয়ে বলে যে এটা তোমার জরিমানার কিস্তি হিসেবে কেটে নেওয়া হলো। একসাথে বসে কথা বলার সময় তার মা তাকে সাবধান করে দিল যে অফিসের কোনো মেয়ের সঙ্গে যেন সে জড়িয়ে না পড়ে, কারণ সে পাওয়ার গ্রুপের একমাত্র উত্তরাধিকারী।
মাতান তো ভয়ে শেষ। সে ভাবছিল কুঙ্গির সামনে তার মাটা কি বলে ফেললো। আসলে সে কুঙ্গির সামনে সত্যিটা কোনোভাবেই প্রকাশ করতে চায় না যে সে বড় লোকের ছেলে। মাতানের মা যাওয়ার সময় কুঙ্গিকে নিজের গাড়িতে করেই বাড়ি পাঠিয়ে দিলেন আর বললেন যে ওই পায়ার গ্রুপের কথা যেন সে ভুলে যায়। কিন্তু ড্রামার আসল টুইস্ট তো এখনও বাকি। কুঙ্গিকে নিয়ে গাড়িটা যখন কিছুটা দূরে গেল তখনই সে গাড়িটা থামিয়ে বাইরের দিকে উকি মারে। সে কিছুটা সন্দেহ নিয়ে মাতানের কাছে জিজ্ঞাসা করে যে সে কি আসলেই পাওয়ার গ্রুপের উত্তরাধিকারী। মাতান যখন আমতা আমতা করছিল তখন ড্রাইভারের মুখ ফসকে এমন কিছু কথা বেরিয়ে যায় যাতে সব সিগারেট ফাঁস হয়ে যায়। মাতানের এতদিনের গোপন পরিচয় কুঙ্গির সামনে একদম জলের মতো জলজল করছে এখন। পরের দিন অফিসে মাতান তার পরিচয় গোপন রাখতে কুঙ্গিকে যা খুশি দেওয়ার প্রস্তাব দিল, কিন্তু সে দামি কিছুর বদলে আজব একটা শর্ত দিল। মাতানকে একদম সাধারণ মানুষের মতো জীবন কাটাতে হবে, অর্থাৎ হাত দিয়ে খাবার খেতে হবে, সস্তা পোশাক পরতে হবে আর বডিগার্ডদের সাথে কোনো রকম যোগাযোগ রাখতে পারবে না। মাতান প্রথমে রাজি না হলেও শেষে সে কুঙ্গির কথা মেনে নিতে বাধ্য হলো। অন্যদিকে আমরা দেখি সুনসিক তো হিয়ংয়ের সামনে যেতে লজ্জায় একদম কুকড়িয়ে যাচ্ছিল, কিন্তু অবাক কাণ্ড, সে দেখলো যে হিয়ংয়ের আঙুলে সেই আংটিটা জলজল করছে যেটা সে পার্কে ফেলে এসেছিল। হিয়ং জানালো যে সে সুনসিকের গার্লফ্রেন্ড হতে রাজি আছে, তবে যাওয়ার আগে সে একটা ছোট কথা বলে গেল, তার নাকি পলিমার কন্ডিশন আছে। সুনসিক ভাবছিল এটা আবার কি হতে পারে রে বাবা। পরে সে গুগলে সার্চ দিয়ে জানতে পারলো যে হিয়ং একসাথে অনেকগুলো প্রেম করতে পছন্দ করে, অর্থাৎ একটা বয়ফ্রেন্ডে তার মন ভরে না। বাংলায় বন্ধুরা আমরা এটাকে হ্যাঁ ওটাই বলতে পারি। অন্যদিকে অফিসে তখন হুলুস ফুলুস কাণ্ড। মাতানের বাবার কোম্পানি পাওয়ার গ্রুপ এমন একটা হেয়ার কেয়ার টেকনোলজি বাজারে এনেছে যা গজ ইলেকট্রনিক্সের সাথে বড় একটা কম্পিটিশন করছে। সব টিমের প্রতিনিধিরা মিটিংয়ে এসে বসলো, কিন্তু মার্কেটিং টিম 3-র ওয়াও প্রজেকশনে এমন একটা ব্যবহার করলো যা দেখে সবাই তো একদম হেসে হেসে কুটিপাতি। মিটিং শেষ করে সুনসিক হিয়ংয়ের কাছে গেল তার বয়ফ্রেন্ডের সংখ্যা জিজ্ঞাসা করতে, কিন্তু গিয়ে দেখলো তার আঙুলে অনেকগুলো আংটি। সে তো দেখে অবাক, একটা মেয়ে এতগুলো ছেলেকে কিভাবে চড়াতে পারছে। সন্ধ্যায় বাড়ি ফিরে এসে দেখলো যে তার রুমে আজিজ আর প্রতিবেশী নোরা একসাথে বসে বেশ আড্ডা দিচ্ছে। তারা দুজন মিলে সুনসিককে ছ্যাঁকা খাওয়া পাবলিক বলে খেপাতে লাগলো। শেষমেশ সে মনস্থির করে নিল যে সে আর এখন হিয়ংয়ের পিছনে ঘুরবে না। কিন্তু হঠাৎ হিয়ং নিজে থেকেই তার বাড়িতে হাজির হলো। আসলে তার এই স্বভাব জানার পরে অফিসে সবাই তাকে ছিছি করছে, তাই সে এখন সুনসিকের উপরে লাইন মারার ভাব নিচ্ছে। একটু পরে সুনসিক হিয়ংকে বাড়ি পৌঁছে দিতে গেল। সে তাকে বলছিল যে সে শেয়ার করা ভালোবাসার উপরে বিশ্বাস করে না। তখন হিয়ং নতুন একটা নাটক শুরু করলো। সে দাবি করলো তার কোনো পলিমার কন্ডিশন নেই, সে আসলে খুব লয়াল মেয়ে। এখানে তো শুনছি বন্ধুরা ভূতের মুখে রাম নাম। দেখা গেল কথাটা শোনার পরে সুনসিকের মনে যেন তার জন্য আবার ভালোবাসা জাগলো। কিন্তু ঠিক তখনই হিয়ংয়ের সেই পুরনো বয়ফ্রেন্ড গাড়ি নিয়ে সেখানে হাজির। সুনসিক মেজাজ হারিয়ে জিজ্ঞাসা করলো যে ভালোবাসা মানে তোমার কাছে আসলে কি। কিন্তু উত্তরটা বন্ধুরা হিয়ং না, তার বয়ফ্রেন্ড দিল। সে আংটিটা দেখিয়ে বললো যে এই দেখো আমরা এঙ্গেজড। মজার ব্যাপার হলো বন্ধুরা, আংটিটা সেই আংটি ছিল যেটা সুনসিক পার্কে ফেলে এসেছিল। আংটিটার উপরে খদন করা SS আর HY অক্ষরটা দেখে সুনসিক যেই না আংটিটার আসল কথাটা বলতে যাবে তখনই হিয়ংয়ের বয়ফ্রেন্ড তাকে থামিয়ে দেয়। বলে যে HY মানে হিয়ং আর SS মানে সুনু, যেটা তার নাম। সে দাবি করলো আংটিটা হিয়ং তাকে গিফট করেছে, কিন্তু দেখা গেল হিয়ং বলছে যে আংটিটা নাকি সুনু তাকে গিফট করেছে। এই নিয়ে কথা কাটাকাটি হতে হতে সুনসিক তাদের মধ্যে পিছিয়ে যাচ্ছিল। তখনই দেবদূতের মতো আজিজ আর নোরা এসে সুনসিককে সেই চরম অস্বস্তিকর অবস্থা থেকে বগল দাবা করে সেখান থেকে উদ্ধার করে নিয়ে গেল। পরের দিন অফিসে নতুন ফ্যাকড়া। সুনসিক দেখলো নোরা হুবহু তার মতো একই রকম জামা পরে এসছে। কাপেল ড্রেস বা কপিক্যাট বলে তাকে যেন কেউ না চিড়ায় তার জন্য সে শার্টটা তাড়াতাড়ি পাল্টিয়ে ফেলে। তাকে দেখতে একদম জোকার মনে হচ্ছিল। অন্যদিকে ইয়ঙ্গি একটা নতুন AI চ্যাটবট প্রেজেন্ট করলো যা মানুষের মতো কথা বলতে পারে আর তাদের ভাবনা বুঝে উত্তর দিতে পারে। ম্যানেজার জাংবাং তো সেই রোবটের সাথে কথা বলতে বলতে একদম ইমোশনাল হয়ে পড়ে। এদিকে কোটিপতি ছেলে মাতানের কপাল খারাপ। সিনিয়রদের কথাই না শোনায় অফিসে সবাই মিলে তাকে বেশ ঝাড়ি দিচ্ছিল। এমনকি নোরা পর্যন্ত তাকে সুনসিকের সাথে তুলনা করে বলে যে সে তোমার থেকে ভালো। সুনসিক আড়াল থেকে এটা শুনে খুশিতে ডগমগ হয়ে গেল, ভাবছিল যে নোরা হয়তো তাকে পছন্দ করতে শুরু করেছে। আর এই ছেলেটা বন্ধুরা এমন হচ্ছে প্রেমের ভিখারি। সে বন্ধুদের সাথে আড্ডায় ভাব নিয়ে বলে যে হিয়ং শেষ, এখন আমি এমন একজনের প্রেমে পড়েছি যার সাথে আমার খুব মিল। আমরা সারাক্ষণ ঝগড়া করলেও আমাদের মধ্যে গভীর একটা টান আছে। আড়ালে দাঁড়িয়ে নোরা ভাবলো যে নিশ্চয়ই গাধাটা তাকেই নিয়ে এসব কথা বলছে। এরপরে ঘটলো একটা বিশাল ট্রেজেডি। বেশি কফি খেয়ে ফেলায় নোরার পেটে তখন বিশ্বযুদ্ধ চলছিল। তার ইমার্জেন্সি টয়লেটে যাওয়ার দরকার ছিল, কিন্তু যাওয়ার সময় সুনসিক আর বাকিরা বারবার তাকে আটকাতে লাগলো। শেষে সহ্য না করতে পেরে সবার সামনে সে বিশাল শব্দে একটা বায়ু বাতাস করে ফেলে। পুরো অফিস গন্ধে একদম মমা করছিল। সবাই যখন ছিচি করবে ঠিক তখনই সুনসিক হিরোর মতো সবটা সামলিয়ে নেয়। সে নিজেও একটা শব্দ করে সবার সামনে দায় স্বীকার করলো যে এই গন্ধটা তার পেট থেকেই এসছে। তার মান বাঁচাতে সুনসিকের এই আত্মত্যাগ দেখে ওর মনে তো একদম প্রেমের ঘন্টা বেজে উঠলো। এমনকি সে বাড়ি গিয়ে স্বপ্নে সুনসিকের সাথে তো রোম্যান্স করতে শুরু করলো। পরের দিন অফিসে নোরে তো লজ্জায় আর প্রেমে একদম দিশাহারা। সুনসিকের সাথে সে তো চোখ মেলাতেও পারছিল না। শেষে সে নিজেই আগ বাড়িয়ে সুনসিককে বলল যে শোনো, তুমি আমাকে ভালোবেসো না, কিন্তু আমার কিন্তু আগে থেকে একটা রিলেশন আছে। সুনসিক তো আকাশ থেকে পড়ে বলল যে আরে আমি তোমাকে কখন বলেছি যে ভালোবাসি। আমি এখন আর প্রেম ট্রেম করবো না, এখন আমার স্বপ্ন হলো ইলন মাস্ক আর নরেন্দ্র মোদীর মতো হওয়ার। অন্যদিকে অফিসে সেই AI রোবটটা নিয়ে মাতান যখন মাতামাতি করছিল তখন তার গলাটা সে চিনে ফেলে। AI রোবটটা যখন মাতানের গোপন পরিচয়টা ফাঁস করতে যাবে মাতান ওটাকে থামানোর আপ্রাণ চেষ্টা করেও ফেল মারে। ঠিক তখনই মার মুখে ইয়ঙ্গি এসে এক আছাড়ে রোবটটাকে একদম তামা তামা করে দেয়।
ওদিকে নোরের মনটা ছ্যাঁকা খেয়ে একদম ব্যাকা হয়ে গিয়েছে, কারণ সে জেনে গিয়েছে যে সুনসিক তাকে পছন্দ করে না। রাগের চোটে সে সুনসিককে বলতে লাগলো যে তুই আর কোনোদিনও আমাকে মুখ দেখাবি না। কিন্তু কপাল দেখো বন্ধুরা, দুজনের বাড়ি একই পথে হওয়ায় তারা বাধ্য হয়ে একে অপরের আশেপাশে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে নোরা হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল, তখনই সুনসিক ছুটে এসে তাকে ধরে ফেলে। কিন্তু হিরোগিরি দেখাতে গিয়ে বন্ধুরা নোরার স্যান্ডেলটা ছিঁড়ে গেল। বাধ্য হয়ে সুনসিককে তাকে পিঠে তুলে নিয়ে যেতে হচ্ছিল। যেতে যেতে সে বেশ ভাব মারছিল, বলছিল যে সে হিয়াংকে ভুলে গিয়েছে। কিন্তু ঠিক ওই মুহূর্তেই ডাইনি হিয়ং তাকে উপর থেকে ডাক দিল। অমনি কথা বলার উত্তেজনায় সুনসিক দাঁড়াতে গিয়ে তাকে উল্টিয়ে রাস্তার মধ্যেখানেই ফেলে দিল। বেচারা নোরার তো এতে লাগলো হাতে চোট। হাসপাতালে গিয়ে নোরা তো একটা নাটক শুরু করলো। সে হিয়ংকে দেখাতে চাইছিল যে সুনসিক আর সে চুটিয়ে প্রেম করছে, কিন্তু হিয়ং তো হেসেই উড়িয়ে দিল, কারণ সে জানে যে সুনসিকের মনে আসলে কে আছে। নোরের এত সব রোমান্টিক চেষ্টা দেখে আমাদের গাধা সুনসিক তো কিছুই বুঝলো না। সে উল্টে তাকে স্যান্ডেল কিনে দেওয়ার বদলে নিজেই একজোড়া নতুন স্যান্ডেল কেনার গল্প জুড়ে দিল। পরের দিন দেখা যায় কোম্পানি একটা স্পেশাল ইভেন্টের আয়োজন করেছে। মার্কেটিং টিম 3 জান প্রাণ দিয়ে কাজ করছিল। সুনসিক সেটা ইউটিউবে লাইভ করছিল যাতে ওপর মহলের অফিসারদের চোখে পড়ে। অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে তারা চেয়ারম্যানের ছবিটাকে স্টেজে লাগানোর ব্যবস্থা করেছিল। তবে দেখা গেল সবাই সেটা কয়েকটা বেলুনের সাথে বেঁধে আকাশে ওড়ানোর জন্য রেডি করে রেখেছে। অবশেষে যেটা না হওয়ার সেটাই হলো। সবাই চিৎকার করে ওটা আটকাতে যাওয়ার আগেই ধূপ করে বেলুনটা ফেটে চেয়ারম্যানের ছবিটা বিশ্রীভাবে ছড়িয়ে পড়লো। ভাবো এবার বসের সামনে কি লেভেলের কেলেঙ্কারি হলো, আর এর ভরপাই তোমার মনে হয় এদেরকে করতেই হবে। পরের দিন দেখা যায় আজিক সুনসিকের নির্দেশে নোরা সব কাজে সাহায্য করছে, কারণ আর যাই হোক তার জন্যই তো বেচারা হাতে চোট পেয়েছে। নোরার জন্য বাজার করতে গিয়ে ভুল করে নিজের শপিং কুপনটা সে ফেলে আসে। সে চলে যাওয়ার পরে নোরে ব্যাগ চেক করতে গিয়ে দেখে যে বাজারের বিলটা দেওয়া হয়েছে সুনসিকের ক্রেডিট কার্ড দিয়ে। এটা দেখে সে তো একদম থ হয়ে যায়। সে ভাবছিল তাহলে কি ও আমাকে ভালোবাসে। অন্যদিকে দেখা যায় সুনসিক মনের খুশিতে মদ গিলছে। ক্রেডিট কার্ডের বিষয়ে কথা বলার জন্য নোরে তাকে SMS করায় সে তার দরজার সামনে এসে হাজির হয়। সে তো রাগে আগুন হয়ে বলে যে তুই আজিজকে তোর ক্রেডিট কার্ড কেন দিলি রে গাধা, পাগল নাকি তুই। কিন্তু সুনসিক তো তখন মাতাল। সে তোতলাতে তোতলাতে বলে যে আমি মাতাল হলেও শুধু তোমার কথাই কেন ভাবছি বুঝতে পারছি না। আচ্ছা আমি যদি তোমাকে এখন কিস করি তাহলে কি তোমার কথা মনে পড়ে যাওয়া বন্ধ হবে। কথাটা শুনে নোরা আর নিজেকে সামলাতে পারলো না। আবেগের চোটে সুনসিককে জাপটিয়ে ধরে একটা কিস করে বসলো। আর দেখা গেল এই রোম্যান্টিক সিনটা একদম ফার্স্ট রোতে বসে লাইভ দেখছিল আমাদের আজিজ। পরের দিন সকালে দুজনের মাথা তো একদম হ্যাং। সুনসিক তো কোনোদিন প্রেমের পও বোঝেনি। সে কাচুমাচু হয়ে নোরাকে জিজ্ঞাসা করে যে কাল রাতের ওই কিসটার মানে কি ছিল। নোরা মনে মনে চাইছিল যে সুনসিক যেন নিজে থেকেই রোম্যান্টিক কিছু একটা বলে, তার জন্য সে তাকে একটা রোম্যান্টিক SMS পাঠাই। কিন্তু আমাদের হিরো তো একদম আস্ত একটা গাধা, সে কিছুই বুঝলো না। উল্টে মেজাজ গরম করে অফিসে আসলো, এমনকি সেই হিয়ং এর হাই হ্যালোর পর্যন্ত জবাব দিল না। দেখা গেল অফিসে কুঙ্গি আবার আগুনে ঘি ঢালার কাজ করলো। সে নোরেকে শুনিয়ে শুনিয়ে বলছিল যে সুনসিক তো হিয়ংকে ভুলে গিয়েছে, আমার একটা বান্ধবীর সাথে ওকে ডেটে পাঠিয়ে দিলে কেমন হয়। কথাটা শুনেই তো নোরের জন্য একদম হিংসায় গা জ্বলে যাচ্ছিল। আর সুনসিক ও তো আর এক কাঠি উপরে। সে পটাপট কুঙ্গির বান্ধবীর ফোন নাম্বারটা চেয়ে বসলো, বললো যে সে তার সঙ্গে ব্লাইন্ড ডেটে যেতে চাই। নোরের আগে ফুসতে দেখে ইয়ঙ্গি তাকে বললো যে কি ব্যাপার, তুই কি সুনসিকের প্রেমে টেমে পড়ে গেলি নাকি। সে তো অবশ্যই যথারীতি ব্যাপারটাকে অস্বীকার করে বসলো। কিন্তু গল্পের আসল ট্র্যাজেডি হলো আগের দিনের ওই বেলুন ফাটার কেলেঙ্কারিটার জন্য ওপর মহল থেকে তাদের কাছে নোটিশ পাঠানো হয়েছে। সেখানে জানানো হয়েছে মার্কেটিং টিম 3কে ভেঙে দেওয়া হচ্ছে। সবার মন মুহূর্তের মধ্যে একদম খারাপ হয়ে গেল। ওদিকে দেখা যায় মাতান তখন কুঙ্গির প্রেমে হাবুডুবু খাচ্ছে। সে চুপি চুপি তার পিছু নিল তার বাড়ি চেনার জন্য, কিন্তু কুঙ্গি বুঝতে পারলো কেউ তার পিছু নিচ্ছে, তাই সে বাঁচার জন্য দৌড়াতে শুরু করলো। এদিকে আমাদের মাতানো তো নাছোড়বান্দা, সে গাড়ি থেকে নেমে কুঙ্গুর পিছনে নেওয়ার জন্য নিজেই পায়ে হেঁটে একটা সরু গলির ভিতরে ঢুকে গেল। কিন্তু সেখানে কুঙ্গির বদলে তার দেখা হয়ে যায় এলাকার কিছু ফুটপথের মাস্তানদের সাথে। ফল যা হওয়ার তাই হলো, মাস্তানরা মাতানকে ধোলাই দিয়ে তার দামি সব জিনিসপত্র কেড়ে ফেললো, এমনকি তার কাপড় পর্যন্ত ছাড়লো না। শেষমেশ সবকিছু হারানোর পরে তার কুঙ্গির সঙ্গে দেখা হয়ে যায়। কুঙ্গি বেচারা তার সাধারণ ড্রেসটা থেকে পরতে দেয়। সাধারণ মানুষের জীবনের 7 কতটা তেতো হতে পারে সেটা আমাদের মাতান এখন হাড়ে হাড়ে বুঝতে পেরেছে। কিন্তু যখন সেই মাস্তানগুলো আবার সামনে এলো, কুঙ্গি তার কারাটে স্টাইলে একদম পুরো একটা গ্যাংকে ধুলাই দিয়ে দিল। মাতান তো হাঁ করে তাকিয়েছিল, ভাবছিল যে এই মেয়েটা আসলে কে রে বাবা। পরের দিন মার্কেটিং টিম 3-এর সবাই মিলে HR-এর রুমে মন খারাপ করে হাজির হলো। সবার বুক ফেটে যাচ্ছিল, কারণ আজই তাদের টিমকে ভেঙে দেওয়া হবে। শুনানির শুরুতেই সুনসিকের সেই ইউটিউবের ভিডিও আর ইভেন্টের চেয়ারম্যানের সেই ছবির বেলুনটা ফাটার সেই দৃশ্যটা দেখানো হলো। সবাই ভাবলো ব্যাস এবার নির্ঘাত জেলে যাবে সবাই। কিন্তু নাটকে এলো একটা টুইস্ট। এখানে HR টিমকে ধমক দেওয়ার বদলে উল্টে সবাইকে ধন্যবাদ জানালো। তারা জানতে পারলো এই অদ্ভুত আর ফানি ভিডিওগুলোর জন্য গজ ইলেকট্রনিক্সের নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে, আর বিক্রিতে একদম দুগুণ বেড়ে গিয়েছে। মানুষ এগুলোকে দারুণ এন্টারটেনমেন্ট হিসেবে নিয়েছে। ফলস্বরূপ টিমকে ভেঙে দেওয়া তো দূরে থাক, তাদেরকে কোম্পানির সবচেয়ে অদ্ভুত কিন্তু কার্যকরী টিম হিসেবে পুরস্কার দেওয়া হলো। সেই রাতে সুনসিক একা মন খারাপ করে ছাদে বসেছিল, তখনই সেখানে হাজির হলো নোরে। সুনসিক আর নিজেকে সামলাতে পারলো না। সে সরাসরি তাকে জিজ্ঞাসা করে বসলো যে কাল রাতের ওই কিসটার মানে কি ছিল, আমি কেন বারবার তোমার কথাই ভাবছি। নোরে তখন কুঙ্গির বান্ধবীর সাথে তার ব্লাইন্ড ডেটটা নিয়ে জ্বলছিল, তাই সে কোনো উত্তর দিচ্ছিল না। তখন সুনসিক স্বীকার করলো ব্লাইন্ড ডেটে গিয়েও সে সারাক্ষণ তারই কথা ভেবেছে। সে প্রস্তাব দিল চলো আমরা একদম সততার সাথে সেই আবার কিসটাকে রিপিট করি, তবেই হয়তো মানেটা পরিষ্কার হবে। ব্যাস এবার সুনসিক নিজেকে এগিয়ে নিয়ে নোরাকে কিস করে বসলো। তাদের প্রেমটা অবশেষে অফিসিয়ালভাবে জমে উঠল। পরের দিন অফিসে বেশ খুশির আমেজ। টিম 3 একটা বিশাল প্রজেক্ট পেল।
সেই কাজের সূত্রে সুনসিক আর মাতানকে শহরের বাইরে যেতে হলো ওয়ান গ্রুপ নামের একটা কোম্পানির সাথে মিটিং করতে। এদিকে সুনসিক আর নোরের রিলেশনে ইয়ং তো বেশ মন খারাপ করে রয়েছে। অফিসের সবাই মিলে তার মন ভালো করার চেষ্টা করলেও কোনো লাভ হয় না। এদিকে অন্য শহরে মাতান আর সুনসিক তাদের নতুন প্রজেক্ট নিয়ে ওয়ান গ্রুপের সাথে মিটিংয়ে বসলো। দেখা গেল এই এআই প্রজেক্টটা আসলে মাতানের নিজের পরিকল্পনা ছিল। সেখানে একজন জার্মান বস গ্যাব্রিয়াল হঠাৎ মাতানকে চিনে ফেলে। সে বুঝতে পারে যে এই হলো পাওয়ার গ্রুপের উত্তরাধিকারী, কিন্তু মাতান তুখর জার্মান ভাষায় কথা বলে পরিস্থিতিটা সামলিয়ে নিল, যার ফলে তার আসল পরিচয়টা ফাঁস হলো না। ডিল ফাইনাল করে ফিরতে রাত হয়ে যাওয়ায় তারা একটা হোটেলে রাত কাটালো। পরের দিন অফিসে ফিরে তারা তো অবাক, মাত্র একদিন তারা বাইরে ছিল, এর মধ্যেই অফিসে তারা এমন ভাব শুরু করেছে যেন এটা কোনো অফিস না, একটা চিড়িয়াখানা। সুনসিক ম্যানেজারকে খুশির খবরটা দিল, তাদের প্রজেক্টটা পাস হয়ে গিয়েছে। খুশিতে রাতে ধুমধাম পার্টি বসলো। সবাই যখন মদের চুর, সুনসিক আর নোরে তখন বাইরে গিয়ে চুপি চুপি তাদের সেই কালকের কিস্টার ব্যাপারে আলোচনা করছিল। নোরে লাজুক মুখে জানালো যে সে এখনই অফিসিয়াল ডেটিংয়ে যেতে চায় না, বরং তারা এখন ফ্রেন্ড উইথ বেনিফিট হয়ে থাকবে। আর এই একটা ঝামেলা বন্ধুরা, বাইরে এমন এমন কিছু প্রেমের নাম আছে যেগুলো শুনলে প্রেমই মনে হয় না। এদিকে আমরা দেখি পার্টিতে মাতাল কুঙ্গি মাইক্রোফোন হাতে নিয়ে বলছে যে সে কারোর গোপন তথ্য ফাঁস করতে চাই। মাতান তো ভয়ে শেষ, সে বুঝতে পারছিল যে এখন বুঝি তার এই কোটিপতি হওয়ার খবরটা সবাই জেনে যাবে। এমনকি কুঙ্গি মাইক্রোফোনে সব বলে দিল, কিন্তু কোনো লাভ হলো না। সবাই এতটাই মাতাল ছিল যে কারোর কানে এখন কথা ঢোকাটা অসম্ভব। পার্টি শেষে বাড়ি ফেরার পথে সুনসিকের মনে পড়লো সে অফিসে একটা জরুরি ডেটা নিতে ভুলে গিয়েছে। সে আর নোরা আবার সে অফিসে ফিরে এলো। খালি অফিসে নোরা নিজেকে সামলাতে পারলো না, সে আবার সুনসিককে জাপটে ধরে একটা কিস করে বসলো। তাদের এই চরম রোম্যান্টিক মুহূর্তের মাঝখানেই হুট করে উদয় হলো সান্নাম আর ওয়াও ওয়াও। তারা তো এই দৃশ্য দেখে পুরোটাই অন্যদিকে কুঙ্গি তখন তার মাতলামের জন্য মাতামের কাছে মাপ চাইছিল। সে কিছু মনে না করে কুঙ্গির হাতটা নিজের বুকের উপরে রাখলো, এটা বোঝাতে যে তার হার্টবিটটা কতটা দ্রুত চলছে। মাতানের স্মার্ট ঘড়িতে দেখা গেল যে তার হার্টবিটটা এখন আকাশ ছোঁয়া। সে নিজেই অবাক হয়ে ভাবলো যে এই মেয়েটার কাছে এলেই কেন তার বুকটা এমন ধড়ফড় করে। এদিকে অফিসে সুনসিক আর নোরে কিস করতে গিয়ে ধরা খেয়ে হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু কপাল ভালো যে সান্নাম আর ওয়াও ওয়াও এতটাই মাতাল হয়ে রয়েছে যে তারা কিছু বুঝতেই পারলো না। তারা ভাবলো নির্ঘাতেরা দুজন তুমুল ঝগড়া করছে। পরের দিন সুনসিক খুব রোম্যান্টিক মুডে লিফটের ভিতরে নোরের হাত ধরতে গেল, কিন্তু ভুল করে সে ম্যানেজারের হাত ধরে বসে। নোরে ভয় পেয়ে গেল যে এভাবে চলতে থাকলে সবাই খুব তাড়াতাড়ি তাদের ব্যাপারটা জেনে যাবে, তাই সে অফিসে এমন মাখামাখি প্রেম করতে তাকে মানা করে দিল। এবার বন্ধুরা আর একে গাধা বলা যাবে না। বুদ্ধিমান সুনসিক এবার একটা আজব আইডিয়া বের করলো, এখন থেকে তারা অফিসে ইশারায় প্রেম করবে। মানে বন্ধুরা যাই হয়ে যাক, প্রেম বন্ধ করা যাবে না। অন্যদিকে মাতান তার জীবনের প্রথম কাজের চেক পেয়ে তো একদম আকাশ থেকে পড়লো। সে ভেবেছিল অন্তত 30 মিলিয়ন ইয়ন সে পাবে, কিন্তু হাতে পেল মাত্র 2.5 মিলিয়ন। তার উপরে এখন সে জানতে পারলো তার বাবা ক্রেডিট কার্ডটাও ব্লক করে দিয়েছে। এই সামান্য টাকায় মাস কীভাবে চলবে এটা ভেবেছে কুল পাচ্ছিল না। এর মধ্যেই অফিসে নতুন একটা আপদ জুটলো। কুঙ্গি দেখলো এইচআরের দেওয়া টিমের জন্য দামি মদের বোতলগুলো একদম উধাও হয়ে গিয়েছে। সে সিসিটিভি ফুটেজ চেক করার সিদ্ধান্ত নিল। এটা শুনে সুনসিক আর নোরের আত্মারাম তো খাঁচা ছাড়া, কারণ সিসিটিভি চেক করলে মদের চক্করের বদলে তাদের অফিসের ওই গরম কিসিং সিনগুলো বাইরে বেরিয়ে আসবে। নিজের ইজ্জত আর প্রেম বাঁচাতে সুনসিক বীরের মতো দায় স্বীকার করলো যে সে নিজেই ওই মদগুলো গিলে ফেলেছে। এদিকে মাতানের অভাব দেখে কুঙ্গি তাকে একটা টাকা ইনকাম করার অ্যাপের সাথে পরিচয় করে দিল, যেখানে হেঁটে বা দৌড়িয়ে টাস্ক পূরণ করলেই কিছু টাকা পাওয়া যাবে। কোটিপতির ছেলের এখন এমন অবস্থা যে কয়েকটা টাকার জন্য তাকে এখন রাস্তায় রাস্তায় দৌড়তে হবে। রাতের বেলা মাতানের বাবা তাকে তার বাড়িতে ডাক করলো। তিনি জানালো যে নতুন একটা প্রজেক্ট নিয়ে তার কোম্পানিতে যেন সে কাজ করে, কিন্তু সে পরিষ্কার জানিয়ে দিল সে নিজের যোগ্যতায় বড় হতে চাই, বাবার সাপোর্টে না। এখানে গল্পে নতুন একটা ক্যারেক্টারের এন্ট্রি হলো, একটা সুন্দরী মেয়ে রোরা। জানা গেল সে এক বড় সরকারি কর্মকর্তার মেয়ে আর মাতানের হবু বউ। কিন্তু মাতান তো এখন কুঙ্গির প্রেমে পাগল। সে সাপ জানিয়ে দিল এই বিয়েটা সে করবে না, এমনকি জোর করলে সে আর কোনোদিনও বাড়ি ফিরবে না বলে ধমকি দিয়ে চলে গেল। টাকার অভাবে সেই রাতে মাতান তার কিছু দামি জামা কাপড় নিয়ে বিক্রি করতে কুঙ্গির সাথে বের হলো। দেখা গেল পথে সেই আগের গুন্ডাগুলোর সাথে তাদের আবার দেখা হয়ে যায়। কুঙ্গি তো মারমুখ্য ভঙ্গি নিয়ে একদম রেডি, তাদেরকে মেরেই ফেলবে, কিন্তু মাতান তাকে থামিয়ে দিল। সে বলল মারামারি করে লাভ নেই, বরং চলো দুজন মিলে এখান থেকে পালিয়ে যাই, যাতে করে এই অ্যাপ দিয়ে কিছু টাকাও ইনকাম হয়ে যাবে। অন্যদিকে সুনসিক আর নোরা তাদের ফ্রেন্ড উইথ বেনিফিট সম্পর্কটা কাটিয়ে প্রথমবার একটা ডেটে গেল, কিন্তু কপাল খারাপ সেই রেস্টুরেন্টে উদয় হলো ওয়াও ওয়াও আর ইউঙ্গি। ধরা পড়ার ভয়তে পালাতে গিয়ে নোরার তো পায়ে চোট লেগে গেল। তবে আমাদের সুনসিক তো আগের থেকেই প্রস্তুত থাকে। সে ব্যাগ থেকে ওষুধ বের করে নোরা সেবা করতে শুরু করলো, এমনকি নিজের স্যান্ডেল জোড়াও তাকে পড়তে দিল। নোরা তো খুশিতে ভাবলো ছেলেটা এবার বুঝি একটু লাইনে আসছে, কিন্তু ঠিক তখনই ভিলেন হয়ে সেই ডাইনি হিয়ংয়ের সেখানে এন্ট্রি হলো। সে সুনসিককে খোঁচা মেরে বলল যে আরে এই রেস্টুরেন্টের ডিনার আর ব্যাগে ওষুধ রাখা এসব তো তুমি আমার সাথেও করতে। এটা শুনে নোরার তো একদম পিত্তি জ্বলে গেল। আর এটা স্বাভাবিক বন্ধুরা, একটা মেয়ে দুনিয়ায় সব থেকে একটা অন্য মেয়ের থেকেই জ্বলতে পারে। সে মনে মনে ভাবছিল আর রাখছিল যে সুনসিক তার সাথেও সেই আগের মতো একই রকম পুরনো ফর্মুলা ইউজ করছে। তবে সে যখন কসম কেটে বলল যে এসব ডাহা মিথ্যে কথা, তখন সে ব্যাপারটা বিশ্বাস করে নিল। কিন্তু নোরা জেদ ধরলো যে সে হিয়ংকে কোনোভাবেই জিততে দিতে পারে না। সে স্পষ্ট বলে দিল এখনই বলো তুমি আমাকে ভালোবাসো, আর আজ থেকে আমরা অফিসিয়াল রিলেশনে থাকবো।
দেখা গেল পরের দিন অফিসে নোরা পুরো রোম্যান্টিক মুডে। সে সুনসিকের জন্য নিজের হাতেই রান্না করে নিয়ে এসছে। মাতান আর কুঙ্গিও সেই খাবারে ভাগ বসাতে আসলো, কিন্তু খাবার মুখে দিতেই তাদের যেন পেটের নাড়ি পর্যন্ত উঠে আসবে। সুনসিক নোরার মান বাঁচাতে সেই বিটকুটে স্বাদের খাবারটা পুরো একাই খেয়ে প্রশংসা করে নেয়। প্রেম বলে কথা বন্ধুরা, এখানে কি আর কিছু খারাপ হতে পারে? সব স্বাদই ভালো। এরপরে দেখা যায় সবাই মিলে একটা মিটিংয়ে বসছে, কিন্তু সবার তো তখন মাথায় হাত। পাওয়ার গ্রুপ মানে মাতানের বাবার কোম্পানি এমন একটা এআই লঞ্চ করেছে যা হুবহু গস ইলেকট্রনিক্সের প্রজেক্টের সাথে মিলে যাচ্ছে। টিমের সবাই সন্দেহ করতে শুরু করলো যে নিশ্চয়ই এর ভিতরে কোনো বিভীষণ লুকিয়ে আছে, যে সব খবর ফাঁস করে দিচ্ছে। সেই দিন অফিসের পরে পয়সা কড়ি টানাটানিতে মাতান ঠিক করলো যে সে সুনসিকের ফ্ল্যাটে গিয়ে থাকবে। আজিজ প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু মাতান যখন তাকে একটা দামি টাই অর্ডার দিল তখন আর সে মানা করতে পারলো না। কিন্তু সমস্যা হচ্ছে যে ফ্ল্যাটে বিছানা মাত্র একটা। এটা শোনা মাত্রই নোরার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে। সে সুনসিককে অফার দিল, আমার বিছানাটা অনেকটা বড়, চাইলে তুমি আজ থেকে আমার ফ্ল্যাটে থাকতে পারবা। সুনসিক প্রথমে একটু লজ্জা পেলেও মনে মনে বিছানা শেয়ার করার রঙিন স্বপ্ন দেখে ফটাফট রাজি হয়ে গেল। অন্যদিকে আমরা দেখি রোরা কোনো মতে খোঁজ পেয়ে সুনসিকের বাড়িতে গিয়ে হাজির হলো। সে মাতানকে বুক ফুলিয়ে জানালো যে সে অলরেডি কুঙ্গিকে ধমকি দিয়ে এসছে, সে যেন তোমার থেকে দূরে থাকে। কুঙ্গির বিপদের কথা ভেবে মাতান পাগলের মতো দৌড়িয়ে তার কাছে গেল আর মনের সব কথা খুলে বলে তাকে প্রপোজ করে বসলো। কিন্তু কপাল খারাপ, কুঙ্গি তাকে সরাসরি রিজেক্ট করে দিয়ে বললো যে তুমি আমার টাইপের না, আমার এমন ছেলে পছন্দ যে ভালো গান গাইবে আর তার বডি হবে একদম হিরো আলম, ঠুক্কু সালমান খানের মতো। ব্যাস আর কি, প্রেমে পড়লে সবকিছুই সম্ভব মনে হয়। কুঙ্গির মন জয় করতে মাতান পরের দিন থেকে জান প্রাণ দিয়ে ব্যায়াম শুরু করে দিল আর তার জিম করা বডি তাকে দেখিয়ে ইমপ্রেস করার চেষ্টা করলো। ওদিকে সুনসিক আর নোরে আগের রাতটা একসাথে কাটানোর পরে অফিসে চুপি চুপি তাই নিয়ে গল্প করছিল। কিন্তু দেখা গেল কুঙ্গি আর ইয়ঙ্গি তাদের কথাবার্তাগুলো আড়ি পেতে পাশ থেকে শুনে ফেললো। ইয়ঙ্গি নোরাকে চেপে ধরলো সত্যিটা জানার জন্য, কিন্তু ঝামেলা এড়াতে নোরা সব অস্বীকার করে দিল। এর মধ্যেই দেখা গেল যে অফিসের সিসিটিভি ফুটেজ নিয়ে হইচই পড়ে গিয়েছে। সুনসিক আর নোরা ভাবলো এই বুঝি তাদের কিসিং সিনটা ফাঁস হয়ে গেল। কিন্তু ফুটেজটা দেখা মাত্রই সবার চোখ তো কপালে। সেখানে তাদের বদলে ওয়াও ওয়াও আর ইয়ঙ্গির কিছু অন্তরঙ্গ মুহূর্তগুলো ধরা পড়লো। কিন্তু গল্পের আসল মুহূর্ত এলো এখানে, যখন মাতান ওয়াশরুমে গিয়ে গ্যাব্রিয়েলের সঙ্গে দেখা পেল। আসলে সে এখানে এসছে মাতানের বাবার পক্ষ থেকে নতুন প্রজেক্টটা কিনে নেওয়ার প্রস্তাব দিতে। ক্যাফেটেরিয়াতে বসে তারা যখন জার্মান ভাষায় কথা বলছিল, গ্যাব্রিয়েল জিজ্ঞাসা করলো তুমি কি আসলে এখানে স্পাই হিসেবে কাজ করছো? মাতানো জার্মান ভাষায় সোজাসাপটা জানিয়ে দিল যে আমি স্পাই না, আমি শুধু বাপের অগাধ সম্পত্তি ছেড়ে নিজের পায়ে দাঁড়িয়ে সাধারণ মানুষের মতো একটা জীবন বাঁচতে চাই। কিন্তু মাতান জানতো না যে পাশেই সুনসিক বসে আছে আর তার কানে একটা অটোমেটিক ট্রান্সলেটর লাগানো আছে। মাতানের সব কথা সুনসিক বুঝে ফেলে আর কোটিপতির ছেলের এমন আত্মত্যাগ দেখে সে তো একদম থ হয়ে যায়। সে বলল টাকা দিয়ে সব সুখ কেনা যায় না, তাই সে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু একটা করতে চাই। এরপর আমরা দেখি সন্ধ্যেবেলা নোরা সুনসিককে তার বাড়িতে নিয়ে গেল একটা মেকওভার দেওয়ার জন্যে। সে চাইলো সুনসিক তার এই ছন্নছাড়া ভাবটা ছেড়ে দিয়ে একটু স্মার্ট আর ভরসাযোগ্য হয়ে উঠুক। ওদিকে বাড়িতে মাতান পাগল হয়ে আজিজের কাছ থেকে টিপস নিচ্ছিল কিভাবে একটা মেয়ের মনকে জয় করা যায়। পরের দিন আজিজের টিপস নিয়ে মাতান একদম বুক ফুলিয়ে দ্বিতীয়বার কুঙ্গিকে প্রপোজ করে বসলো। কিন্তু ফল সেই একই হলো, কুঙ্গি তাকে সোজাসাপটা রিজেক্ট করে দিল। সে বলল আমি এমন ছেলেকে ঘৃণা করি যারা আসল সত্যিটা লুকিয়ে রেখে পিছনে অন্য কোনো পরিচয় নিয়ে বেঁচে থাকে। ওদিকে অফিসে তখন গুপ্তচর খোঁজার হুড়িক লেগে গিয়েছে। মাতান আর সহ্য করতে না পেরে সবার সামনে বোমাটা ফাটিয়ে দিল। সে নিজের ফ্যামিলি ফটোটা দেখিয়ে প্রমাণ করে দিল যে সে অন্য কেউ নয়, স্বয়ং পাওয়ার গ্রুপের সিইওর ছেলে। একই সাথে সে এটাও বলল যে তার বাবার আসলে প্রজেক্ট চুরি করা নিয়ে কোনো মাথামাতি ছিল না, বরং সে আমাকে এখান থেকে তাড়িয়ে দিতে চাই করে এই নাটকটা করেছে। এটা শোনার পরে সবার চোখ তো একদম ছানা বড়া। ওয়াও ওয়াও টিটকিরি মেরে বলল যে সুনসিকের কোম্পানি থেকে বের হয়ে যাওয়ার খবরটার চেয়েও এটা কিন্তু বেশি শকিং ছিল। সুনসিক বাড়ি ফিরে অফিস থেকে বের করে দেওয়ার ওই কথাটা নিয়ে ভাবছিল। সে নোরার ওপর একদম ফেটে পড়লো। সে ভাবছিল নোরা হয়তো তার থেকে আরও বড় বড় কোনো গোপন রহস্য লুকিয়ে রেখেছে। এমনকি তাকে মেকওভার দেওয়া সেই ঘটনাটাকে সে বলল যে নোরা নাকি তার উপরে ডমিনেট করতে শুরু করেছে। অভিমানে সুনসিক নোরার দেওয়া কাপড় চোপড়গুলো সব ফিরিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল। ঠিক তখনই দরজায় উদয় হলো নোরার বাবা মা। অর্ধ ল্যাংটা অবস্থায় একটা ছেলেকে মেয়ের ঘর থেকে বেরোতে দেখে তারা তো আকাশ থেকে পড়লো। এরপরে শুরু হলো আসল কমেডি। খেতে বসে নোরা পরিস্থিতি সামলাতে গিয়ে কথা বলতে বলতে হঠাৎ বিষম খেয়ে বাথরুমে দৌড় দিল। সেখানে দাঁত ব্রাশ করতে গিয়ে টুথপেস্টের গন্ধে তার বমি বমি ভাব এলো। বাইরে থেকে বাবা মা সেই বমির শব্দ শুনে ভাবলো যে তাদের মেয়ে হয়তো নির্ঘাত প্রেগনেন্ট। পরিস্থিতি সামলাতে বোকা সুনসিক বলে বসলো যে সে সারা জীবন নোরে আর তার সন্তানের খেয়াল রাখবে। তার বাবা মা চলে যাওয়ার পরে সুনসিক পরিষ্কার জানিয়ে দিল যে সে ব্রেকআপ চায় না, কিন্তু সে আর তার পুতুল হয়ে থাকবে না, সে নিজের মতো বাঁচবে। পরের দিন দেখা গেল অফিসে মাতানকে নিয়ে কাড়াকাড়ি শুরু হয়েছে। সবাই তাকে তেল লাগাচ্ছে যাতে পাওয়ার গ্রুপে একটা ভালো চাকরির জোগাড় করতে পারে। অন্য সাইডে সুনসিক নোরাকে ইগনোর করে আবার হিয়ংয়ের সাথে আড্ডা দেওয়া শুরু করলো, যেটা দেখে নোরা তো একদম হিংসায় জ্বলে পুড়ে খার। বাড়ি এসে রাতে সুনসিক আজিজ আর নোরাকে জানালো যে সেই ইয়ংয়ের সাথে আসলে ভারতে একটা টাকা কামানোর পরিকল্পনা নিয়ে কথা বলছিল। সুনসিক ঠিক করেছে সে ইন্ডিয়া চলে যাবে, কারণ সে চায় না নোরা কোনো গরিব ছেলেকে বিয়ে করে সারা জীবন কষ্ট করুক। সুনসিকের ইন্ডিয়া যাওয়ার কথা শুনে নোরার মনটা একদম উথালপাতাল হয়ে গেল। সে বাইরে গিয়ে মাথা ঠান্ডা করার চেষ্টা করছিল। রাতে ফিরে এসে সে দেখলো সুনসিক তার জন্য কাগজের টুকরো দিয়ে ছোট ছোট চিরকুট লিখে চমৎকার একটা মেসেজ ট্রেল বানিয়ে রেখেছে। সে চিরকুটগুলো অনুসরণ করতে করতে করিডোরের শেষ মাথায় পৌঁছতেই দেখা হলো সুনসিকের সাথে। সেই মায়াবী রাতে সে অবশেষে একটা আংটি বের করে তাকে প্রপোজ করলো। পরের দিন অফিসে আর এক নাটক।
মাতান ঘোষণা করলো সে আর পাওয়ার গ্রুপে ফিরবে না, বরং এই গজ ইলেকট্রনিক্সেই সারা জীবন চাকরি করবে। কুঙ্গি ভাবলো ছেলেটা নির্ঘাত তার প্রেমে পাগল হয়ে এই আত্মত্যাগের সিদ্ধান্ত নিয়েছে। সে দয়া দেখিয়ে মাতানকে বোঝাতে লাগলো, দেখো আমার জন্য নিজের ক্যারিয়ার নষ্ট করো না। কিন্তু মাতান উল্টে তাদেরকে একটা ব্রেকিং নিউজ দেখালো। তার বাবার বিরুদ্ধে বিশাল দুর্নীতির অভিযোগ উঠেছে আর পাওয়ার গ্রুপের সব সম্পত্তিও এখন বাজেয়াপ্ত হয়ে গিয়েছে। মাতান কাচুমাচু মুখে বলল যে আসলে আমার ফেরার মতো আর কোনো জায়গাই নেই, তাই এখন আমাকে এখানেই পড়ে থাকতে হবে। খবরটা শোনা মাত্রই কুঙ্গি মন খারাপ করে সেখান থেকে পালিয়ে গেল। তার সত্যিই মাতানের জন্য খুব খারাপ লাগছিল। তবে মাতান তার কাছে গিয়ে তাকে সান্ত্বনা দিয়ে জানালো যে দুর্নীতির খবরটা আসলে একটা সাজানো নাটক ছিল। সে আসলে মার্কেটিং টিম 3-এর এই পাগল মানুষদেরকে এতটাই ভালোবেসে ফেলেছে যে তাদেরকে ছেড়ে সে কোথাও যেতে চায় না। এখন সে তাদেরকে নিজের পরিবারের মতো মনে করছে। সেই রাতে সবাই মিলে জমাটে একটা পার্টিতে বসলো। নোরে বুক ফুলিয়ে সবার সামনে ঘোষণা করলো যে শোনো সবাই, আমি আর সুনসিক আজ থেকে অফিসিয়াল কাপেল, আর আমাদের এঙ্গেজমেন্টও হয়ে গিয়েছে। সে ভেবেছিল সবাই আকাশ থেকে পড়বে, কিন্তু উল্টে সবাই হাঁ করে হেসে উঠল, কারণ তারা এতটাই আনাড়িভাবে প্রেম করছিল যে অফিসের সবাই তাদের কথা আগে থেকেই জেনে গিয়েছিল। এরপর দেখা যায় সময়ের সাথে সাথে মার্কেটিং টিম 3-এর বন্ধুত্বগুলো আরও বেশি গাঢ় হয়ে ওঠে। দেখা গেল টিমের নতুন মেম্বার হিসেবে যোগ দিল আমাদের সেই চিরচেনা আজিজ। মানে বন্ধুরা, এরা কম ছিল না, আর এক বলদের সাথে যোগ দিল। এভাবেই হাসাহাসি আর ভালোবাসার মধ্যে দিয়ে গস ইলেকট্রনিক্সের মার্কেটিং টিম 3-এর এই গল্পটা শেষ হয়ে গেল। গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। এমন আরও মজার মজার ড্রামা বা মুভি দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অন করতে তো ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।